Nepal was the only Hindu Rashtra in the world. There is a lot of anti-India narrative in Nepal. Oli is still the prime ministerial candidate of the CPN UNL. So more likely than not, a parliament hunger. Business is down because যতই টাকা ঢুকুক কান্ট্রিতে ওটা সব মানে পলিটিক্যাল ডিভিশন হয়েছে। সব পার্টিরা নিজের প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেটকে অনেক আগে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছে। নমস্কার, জিওপালস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরকে রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার নাম মহিত মুসদ্দি। আমাদের আজকের অতিথি মহিত মুসদ্দি। তার একটু পরিচয় দিয়ে দিই আপনাদেরকে। তিনি মূলত ভূ রাজনীতি নিয়ে বিভিন্ন রকম তথ্য এবং পড়াশুনো সংক্রান্ত বিষয়ে তিনি কাজ করেন। মহিত রীতিমতো ভারতের সীমানা জুড়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন দেশগুলিতেও গিয়ে সেখানে কাজ করার অভিজ্ঞতা ইতিমধ্যে সঞ্চয় করেছেন। তার বেড়ে ওঠা এ রাজ্যের মালদায় এবং তার একটি অন্য পরিচয়ও আছে, সেটি হচ্ছে তিনি নেপালের সঙ্গেও তার একটি সম্পর্ক রয়েছে পারিবারিক সূত্রে। শুধু তাই নয়, তার পড়াশুনোর একটু যদি সেদিকেও নজর দিই, তার পড়াশুনোটা দিল্লি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন, এবং তারপর তিনি চলে যান লন্ডনে। সেখানে গিয়ে কিংস কলেজ থেকে তার মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নমস্কার মহিত। নমস্কার মহিত। আজকে আমাদের নজর বাংলাদেশ থেকে খানিক ঘুরে আমাদের দেশের সীমানায় আরেক প্রতিবেশী দেশ নেপাল। নেপালে আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ডাক ইতিমধ্যে আমরা জানি, 5ই মার্চ। সেই নেপালের কথা মাথায় রেখে আমরা একটু আজকের আলোচনাকে নেপালের দিকে নিয়ে যাব। আমরা দেখেছি 2025 সেপ্টেম্বরে গত বছর সেখানে জিনজি একটা মুভমেন্ট হয়েছিল, সেখানে ছাত্ররা রাস্তায় নেমে পড়েছিলেন। নেপালের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এসেছে ইতিমধ্যে। এই নির্বাচনে, এই যে আগামী নির্বাচন, সেখানে কতটা প্রভাব পড়বে? আপনি ভীষণ ইয়ং, ইতিমধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশও ছাত্র রাজনীতি, ছাত্ররা রাস্তায় নেমেছে, সদ্য নির্বাচন হয়ে গিয়েছে। নেপালের খবর একটু আপনার কাছ থেকে শুনবো, আর নেপালি ভাষায় যদি শুরু হয়। নেপালি ভাষা আমি একটু বলতে পারি। নমস্কার সবাই দর্শকজনকে, আমার পরিচয় স্যার দিয়েছেন। নেপালের সাথে যেটা বললেন আপনি, কি একটা মানে ফ্যামিলি টাইজ আছে। আমার নেপাল আমার জন্য একটা, ইট ইজ এ ভেরি ক্লোজ কান্ট্রি টু মাই হার্ট। আমি প্রত্যেক বছর আই মেক ইট আ পয়েন্ট কি আমি একবার অ্যাটলিস্ট নেপালকে ভিজিট করব, কেন কি আমার অনেক ফ্যামিলি রয়েছে ওখানে। আর সেই জন্য একটু আমি নেপালি শিখেছি, মানে আই হ্যাভ নেভার হ্যাড আ ফর্মাল ট্রেনিং ইন নেপাল, বাট একটু আমি নেপালি ভাষাটা শিখেছি। আমার বাংলাটাও এত স্ট্রং নেই, আমার মানে কালচারাল আপব্রিঙ্গিংটা এত ডাইভার্স রয়েছে, কেন কি আই এম নট আ বেঙ্গলি, বাট আই এম নট আ নেপালি অলসো, বাট আই এম স্টাডিং বোথ বাংলাদেশ অ্যান্ড নেপাল ভেরি ডিপলি for the past better part of a decade or more. So yeah, that is how it has been. And আমরা যদি একটু নেপালি ভাষাতেই যদি একটু শুনি, যে আপনি যদি শুরুটা করেন। नेपालमा अलिकति अलि आउँछ मलाई नेपाली, তো म भन्छु नेपाल অ্যাকচুয়ালি মামার বাড়ির ভাষা। হ্যাঁ, আপনার মামার বাড়ির ভাষা। যখন আমি নেপালে যাই, যখন when I'm talking to the Nepalese, তখন একদম ভেতর থেকে বেরিয়ে আসে এই ভাষাটা। বাড়িটা একটু কারি করছে। যেটা বলছিলাম আমরা, যে এই যে জিনজি একটা মুভমেন্ট নেপালের রাজনীতিতে একটা পরিবর্তন এনেছে 2025 সেপ্টেম্বর থেকে, কি মনে হয় এবারের নির্বাচনে কি তার প্রভাব পড়বে? অবশ্যই, মানে পড়ছে, প্রভাবটা পড়ছে অলরেডি। মানে এখন আমরা যে আজকে যে পডকাস্টটা শুট করছি, ইলেকশনস 3 দিন পর ইলেকশন আছে, অ্যান্ড ইট ইজ ভেরি ক্লোজ। সো ইট ইজ আ ভেরি টপিক্যাল টাইম, যেটা এখন আমরা যে ডিসকাশনটা করছি, ইট ইজ আ ভেরি টপিক্যাল টাইম টু ডিসকাস নেপাল অ্যান্ড দ্য পলিটিক্স অফ নেপাল। অফকোর্স সেপ্টেম্বর 2025-এ মানে একটা বাইরের যে লোকজন ছিল,
people of the country, for them, it was a very surprising thing কি এত বড় রেভলিউশন নেপালে হয়েছে, যার মধ্যে যে ওল্ড গার্ড, যেটাকে বলবো বেসিক্যালি তিনটে লিডার, কেপি শর্মা ওলি, শের বাহাদুর দেওবা অ্যান্ড প্রচন্ড পুষ্পকম কুমার দাস, এদেরকে মানে যে নেপালি ইউথ যে ছিল, they were very frustrated with the politics of Nepal, the corruption of Nepal, and that is why they যে রেভলিউশনটা হলো, যে জি রেভলিউশন, দ্যাট ইজ ওয়াই হোয়াট হ্যাপেন। সো ডেফিনেটলি ওর প্রভাবটা এখন এই ইলেকশন এ পড়বে, মানে ইন টার্মস অফ যে পার্টি আছে, যে স্ট্রং ক্যান্ডিডেটস আছে আমাদের এই ইলেকশনে, ওটা চেঞ্জ হয়েছে। প্রচন্ডা ইজ নো মোর দ্য ডমিনেন্ট ফোর্স, নিদার ইজ ওলি, নিদার ইজ শের বাহাদুর দেওবা। নেপালি কংগ্রেসের যে দেওবা ছিলেন, উনাকে সরিয়ে এখন নতুন ইয়াং লিডার্সটা চলে এসছে। ওলি ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট অফ দ্য CPN UML, বাট they are not expected to win the elections at all, and so নতুন leaders have come up. So, yeah. অ্যাকচুয়ালি ভীষণ জানতে ইচ্ছা করছে যে এই গগন থাপা বা বালেন শাহদের মতন যে তরুণ নেতারা উঠে এসছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেখানে বালেন শাহদের মতন নেতা যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনি মেয়রও ছিলেন, তো সেই জায়গাটাকে একটু শুনবো যে মানে তাদের ওখানে কিরকম তাদের প্রতিপত্তি, কিরকম তাদের ওখানে ক্ষমতা তারা হোল্ড করছেন। মানে এটাকে একটু ওরা কি বেসিক্যালি অলি বা যেটা আপনি বলছিলেন যে অলি বা প্রচন্ডর মতন যে রাজনীতিবিদরা ছিলেন, তাদের যে কারিশমা ছিল সেটাকে কি ভ্যানিশ করে দিতে পারবেন, কি মনে হয়? ওইটা অনলি টাইম উইল টেল। মানে এটা এখন নোবডি ক্যান সে ফর শিওর কি ওটা করতে পারবে কি পারবে না, বাট একটু আমি যদি কনটেক্সটটা দিই আপনাকে, আমাদের ভিউয়ার্সকে, তো একটু মানে ওদেরকে বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি দ্যাট এখন নেপালে অ্যারাউন্ড 19 মিলিয়ন এলিজিবল ভোটার, ওর মধ্যে কাছাকাছি 60% ভোটার টার্ন আউট ইজ এক্সপেক্টেড। বাংলাদেশেও ওর কাছাকাছি ছিল, নেপালেও অ্যারাউন্ড ওইটাই হবে। আউট অফ দ্য 19 মিলিয়ন এলিজিবল ভোটার যারা আছে, আউট অফ দ্যাট 52%, মানে মোর দেন 10 মিলিয়ন, they are between the age group of 18 to 40. Okay. So that is the context behind leaders like Balen Shah, leaders like Gagan Thapa, they being the force that they are. তো সেই জন্যই যে ওদের ক্যারিজমা কি থাকবে, ওদের উপরে কি প্রভাবটা পড়বে ইলেকশনে, ওটা নিয়ে খুব একটা ম্যাটার করবে কি ইলেকশন আউটকামটা কোথায় যাবে। আমরা যখন এটা নিয়ে কথা বলছি তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ভীষণ উঠছে, সেটা হচ্ছে যে এই যে গত লাস্ট 17 ইয়ার্স সেখানে দেখা গেছে যে প্রায় 15 to 16 টাইমস, মানে 16 বার সেখানে সরকার পরিবর্তন হয়েছে। ভোটাররা কি এবার একটা স্বাভাবিক একটা ভোটার চাইবে যে একটা স্থিতিশীল সরকার তৈরি হোক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং তাদের দেশ খুব ভালোভাবে চলুক। এই যে এই চাওয়াটা তো একটা খুব তার একটা জাস্টিফিকেশন আছে, তো সেটা কি এবারে হবে নাকি এবারেও একটা পার্লামেন্ট ঝুলে থাকবে, মানে সেরকম আবার একটা জায়গা তৈরি হবে? মোর লাইকলি দেন নট এই পার্লামেন্ট ঝুলে থাকবে। কেন কি এইবার যে ট্রেন্ড আমরা দেখছি, ভোটিং প্যাটার্নসে যে ট্রেন্ড আমরা দেখছি, যে কথা আমার মানে নেপালি আমাদের যে কাউন্টার পার্টস রয়েছে ওনার সাথে যে কথা করে আমি জানতে পেরেছি কি এইবার যে ভোটিং ট্রেন্ড যেটা হবে, এটা ডিপেন্ড করবে পার্সোনালিটির উপর। পার্টি লাইনসে এত ভোট শেয়ার হবে, এখন যে পার্সোনালিটি, যে মেজর পার্সোনালিটি অ্যাট্রাক্ট করবে বেশি ভোটস, সেই লিডারই বেশি ভোটস শেয়ার ইন দ্য লোয়ার হাউস অফ পার্লামেন্ট। বাট এখন নেপালের লোয়ার হাউসে 275 সিটস, 275 সিটসের মধ্যে অ্যাবসলিউট মেজরিটি যদি কেউ পার্টি, মানে আমার অনুভবে আই ডোন্ট থিঙ্ক ইট উইল হ্যাপেন দিস টাইম। সো অগেন আই মিন যে নেপালের যে পাবলিক আছে ওনারা খুব ফ্রাস্ট্রেটেড আছে উইথ দ্য চেঞ্জ ইন গভর্নমেন্টস, যেটা আপনি বললেন
মানে 17 বছরে 15-16 গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে, সেম উইদিন পার্টি লাইনস। অ্যান্ড যে ওল্ড গার্ড যারা ছিল দিনে, শের বাহাদুর দিউবা উনি 5 বার প্রাইম মিনিস্টার রয়েছেন, ওলিও সিমিলার, প্রচন্ড সিমিলার। তো এটা মোর লাইকলি দেন নট, মানে ইট ইজ ব্যাড নিউজ ফর দ্য কান্ট্রি, বাট মোর লাইকলি দেন নট ইট উইল কন্টিনিউ, বিকজ people will still be voting based on personality. They will not be voting so much on the basis of the party lines or on the basis of ideology. Basically, একটা যে নেপালে লাস্ট মানে since the constitutional reforms have taken place, since the abolition of monarchy, একটা আমরা দেখেছি কি it is very much ideologically it has been driven to some extent. But ওটা এখন চেঞ্জ হয়ে গেছে, because despite it being driven by the ideology, it has always been corruption. That will change now. They will vote for the person, for Balan Shah or Gagan Thapa, or there are other leaders as well. So they will vote on that basis. অ্যাকচুয়ালি মানুষ সবসময় চায় যে একটা নেপালের সংবিধান, যেটা যে সংবিধানের কথা উঠলো, সেখানে সরাসরি নির্বাচিত নির্বাহী, অর্থাৎ ডাইরেক্টলি ইলেক্টেড এক্সিকিউটিভ, এই যে ব্যবস্থাটা আছে, এই ডাইরেক্টলি ইলেক্টেড এক্সিকিউটিভ, এই দাবি তাদের একটা আছেই, ছিলই স্বাভাবিকভাবে, এবং তারা চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই পদ্ধতিতেই তাদের নির্বাচন তৈরি হোক সম্পন্ন হোক, দেশ সেভাবে এগিয়ে চলুক। সেটা কি মনে হয়, মানে সেই জায়গাটায় কি? না মানে আমিও দেখেছি যে দ্য কনসেপ্ট অফ দ্য ডিরেক্টলি ইলেক্টেড এক্সিকিউটিভ, যেটা মানে ডিমান্ড আছে, ওইটা অনেক মোমেন্টাম গেইন করেছে ইন রিসেন্ট ইয়ার্স, ইন রিসেন্ট মান্থস অ্যাকচুয়ালি। বাট যদি আপনি নেপালের হিস্ট্রি দেখবেন, আর আপনিও রেফার করলেন, দ্যাট ইজ নট সামথিং উইচ ইজ নিউ। মানে দিস ডিরেক্টলি ইলেক্টেড এক্সিকিউটিভ ডিমান্ড ওয়াজ অলসো দেয়ার যখন কনস্টিটিউশন, যে নতুন কনস্টিটিউশন হয়েছে, ওটা যখন ফ্রেমিং হচ্ছিল তখনও এই ডিমান্ডটা ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট the Maoists were the ones who were in favor of the directly elected executive. And on the other hand, যে Nepali Congress ছিল, Nepali Congress was in favor of an executive elected by the parliament. ঠিক আছে, তারপরে অনেক পলিটিক্স হয়েছে, তারপরে যে ডিসিশন মেকিং চেঞ্জ হয়েছে। বাট যদি আমরা ডেটাটা শুধু যদি আমরা স্টাডি করি, তো আমরা মানে এটা আমার একটা বুঝেছি বেসিক্যালি ফ্রম দ্য ডেটা, ইট ইজ দ্যাট যে ডিমান্ড আছে কি ডিরেক্টলি ইলেক্টেড এক্সিকিউটিভ হওয়ার মানে উচিত, মানে ইট ইজ নেসেসারি। কেন আছে? কেন কি যে নর্মাল আপনি রেভলিউশনও করে দেবেন, বাট যদি আপনি নর্মাল ওই পার্লামেন্টারি বেসিসে যে ইলেক্ট করছেন ওইখান থেকে যদি যাবেন, তো ওই কারাপশনটা শেষ হবে। ঠিক আছে, সো দে ওয়ান্টেড টু বিকাম ডিরেক্টলি ইলেক্টেড, বাট অন দি আদার হ্যান্ড ওর মানে অপোজিট সাইডে কি প্রবলেম আছে কি, ওটা ইট উইল এন্ড আপ বিকামিং আ ভেরি অথরিটেরিয়ান রিজিম। রাইট। Just to add a few more lines, just imagine যদি যখন পুষ্পকুমার দাহাল প্রচন্ড যখন ইলেক্ট হয়েছিলেন 2008, যদি তখনও এই ডিরেক্ট ইলেক্টেড এক্সিকিউটিভ যদি এইটা হতো, তাহলে এখন উনি আর্মি চিফও উনার হতো, উনার মানে পার্টির একটা কমিউনিস্ট হতো। তো সেই জন্যই একটা মানে the country would have become less democratic and more authoritarian. So that is not something that I think Nepal will also want. India would also not want that one of its neighbors becomes more and more authoritarian. রাইট। আরেকটা ব্যাপার, মানে একেবারে খুব অন্যরকম ভাবে জানতে ইচ্ছা করছে, এটা আমার নিজের জানার জন্য। সেটা হচ্ছে যে আমাদের এই নেপাল আমাদের প্রতিবেশী দেশ, এটাকে আমরা আজীবন জানি একটা হিন্দু রাষ্ট্র হিসেবে। সেই হিন্দু রাষ্ট্র, সেখানে দেখা গেল একটা সময় যে মাওয়িস্ট একটা ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে। সেই জায়গায় অবশ্যই আসবো, মানে অন্য কোনো প্রতিবেশী দেশ বা অন্য কোনো দেশের প্রভাব তার উপর পড়ছে কিনা, কিন্তু এই যে মাওয়িস্টদের যে ইনফ্লুয়েন্সটা, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে এই মাওয়িস্টের ইনফ্লুয়েন্স অফকোর্স নেপালে আছে ফর দ্য বেটার পার্ট অফ মেনি ডেকেডস নাও, বাট this is also because of external influences. And এখানে আমি China's role is immense in terms of getting that Maoist influence into Nepal.
অফকোর্স যে প্রচন্ড যে রেভলিউশনটা যে ইনসার্জেন্সি করেছিল, মাওয়িস্ট ইনসার্জেন্সি করে যে মোনার্চিকে ওভারথ্রো করেছিল, ওটা দ্যাট ওয়াজ টোটালি ডোমেস্টিক। বাট ফ্রম দেয়ার, ওখান থেকে এখন যে অনেকটা যে পার্টিস ফর্ম হয়েছে, ওলিস পার্টি, প্রচন্ডস পার্টি, মানে একটা কমিউনিস্ট পার্টি অফ নেপাল, একটা ইউনিয়ন মার্কসিস্ট লেনিনিস্ট ইউএমএল পার্টি, দিজ আর স্টিল বিং হেভিলি ইনফ্লুয়েন্সড বাই চায়না। অ্যান্ড এখানে মানে নেপাল ইজ আ কান্ট্রি, যদি আমরা পলিটিক্যাল ম্যাপ দেখি নেপালের, নেপাল ইজ আ ল্যান্ডলকড কান্ট্রি। নেপাল ডাজ নট হ্যাভ ওয়াটার অ্যাট অল। ওর কাছে মানে চারদিকেই কিছু জল নেই, মানে দে ডোন্ট হ্যাভ ওশন। এক সাইডে ইন্ডিয়া আছে, সাউথে, আর নর্থে চায়না আছে। এখন চাইনাজ ইনফ্লুয়েন্স ইন দ্য ডোমেস্টিক পলিটিক্স অফ নেপাল হ্যাজ বিন ইমেন্স ওভার দ্য পাস্ট 3, 4, 5 decades. আর মানে I will just give you an example of how that influence happens. So these parties like the CPN or the CPN UML, the police party, Pachand party, all all delegates, the party's delegates, not just the leaders, not just those who are in the leadership, but যদি যে lower level যে আছে, ওনারাও মানে ওনাদেরকে নেপাল ইনভাইট করছে ফর ম্যাসিভ cultural training, for political training, and this is not done by the government. This is done by the CCP. So basically, China, as you know, it is a one-party state. So only the CCP is there. So the CCP has its own relationship with different communist parties in Nepal, and that is what influences these parties, their ideologies, and ওই ideology থেকে at the end of the day that somewhere translates into policy in Nepal. Right. So যেটা আমি আগে বললাম কি নেপালস পপুলেশন ইজ নাও ফেড আপ অফ দি আইডিওলজিক্যাল বেসড ভোটিং। এবার যে আমরা 5 তারিখে দেখবো ফর শিওর ইজ দ্যাট দে উইল বি ভোটিং মেনলি অন দ্য পার্সোনালিটিস, নট অন দ্য পলিটিক্যাল আইডিয়া। সো দিস ইজ অলসো বিকজ অফ দিস কাইন্ডস অফ চাইনিজ ইনফ্লুয়েন্স, যেটা মানে নেপালে হয়েছে অন দ্য পার্টি টু পার্টি লাইন্স। সো বিকজ অফ দ্যাট অলসো ইট হ্যাজ ট্রান্সেন্ডেড ইনটু what is happening today. আমি একটু দর্শকদের বলি যে নেপালের যদি মানচিত্র আপনি দেখেন, সেটা দেখবেন একটি ভূখণ্ড যার চারপাশে স্বাভাবিকভাবে কোথাও কোনো নদ নদীর সেরকম চিহ্ন নেই, পাহাড় ঘেরা, পর্বত ঘেরা, সব দিকেই দেশের সীমানা রয়েছে, তার মাঝখানে একটা স্বাধীন দেশ, তারা তাদের মতন করে বেড়ে উঠছিল। কিন্তু সেখানে যেটা মহিত বললেন যে সেখানকার তরুণ প্রজন্ম ভীষণ রকম ইনফ্লুয়েন্সড হয়েছে, এবং সেখানকার তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা চালানো হয়েছে বাইরের দেশ থেকে, চায়নার মতন দেশ থেকে সেই প্রভাব তৈরি করবার চেষ্টা হয়েছে। ইতিমধ্যে তাদের যে মোনার্কি যেটা ছিল, অর্থাৎ রাজ পরিবারতন্ত্র যা ছিল, তাকে ভেঙে ধ্বংস করে দিয়ে গণতান্ত্রিক একটা রীতিনীতি চাপিয়ে দেবার চেষ্টা হয়েছিল, কিন্তু তার সেখানে অনেক রকম জটিলতা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু আগামী এই যে নির্বাচন, সেই নির্বাচনে নেপালের চেহারা ঠিক কেমন হবে, তার পলিটিক্যাল চিত্রটা ঠিক কীরকম তৈরি হবে, সেটার জন্য আমাদের অপেক্ষায় অবশ্যই আমরা থাকবো, বা আমাদের চোখের সামনে ফুটে উঠবে আগামী কয়েকদিনের মধ্যেই। কিন্তু যেটা ভীষণ রকম জানার দরকার, কথা বলার দরকার যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে ভারতের সাথে নেপালের যে সম্পর্ক, যেমন চাইনিজরা বারবার নেপালের ওপরে ইনফ্লুয়েন্স একটা করবার চেষ্টা করেছে, একটা ইনফ্লুয়েন্স এসেছে, তেমনি ভারত সবসময় চেয়েছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রেও চেয়েছে, নেপালের ক্ষেত্রে তো সবসময়ই চায় যে নেপালের মতন দেশ, তাদের পাশে ভারত সবসময় দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একের পর এক ভারতীয়রা চেয়েছে, ভারত সরকার চেয়েছে নেপালের উন্নতি হোক, উন্নয়ন হয়। সেটা নিয়ে একটু আসবো আপনার কাছে, যে কি কি প্ল্যানস ভারত করেছে নেপালের জন্য। ইন্ডিয়া অ্যান্ড নেপাল স্যার, এটা একটা টাইম টেস্টেড রিলেশনশিপ। মানে যদি আমরা একটু হিস্ট্রিকে যাই, আমাদের ইন্ডিয়া নেপাল যে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ হয়েছিল, দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ইয়ার 1950. Yes. Just for context, India got independent in 1947. Yes. And with independence, India also got partitioned into East Pakistan, West Pakistan in 1947.
So there was a lot of trauma within the people of India, within the public, and also within the political leaders of that partition. কি এখন আমাদের দেশ পার্টিশন হয়ে গেছে, এখন সিকিউরিটি কি হবে, মানে যে which was part of India, now it has become different country, একটা নতুন ওখানে গভর্নমেন্ট আসবে কি, মানে will it be dictator, what kind of governance, there was a lot of question marks, lot of trauma, but একটা credibility যেটা আমরা দেব আমাদের forefathersকে is that ওই ট্রমাটা ইন্ডিয়া নেপালের রিলেশনশিপের উপরে কোনোদিনও আছে আজকের ডেটে ফ্রম 1950 টিল 2026 অ্যান্ড কাউন্টিং। এটা আপনার জীবনে আমার জীবনে কবেও মানে এটা হবে না কি আমাদের বর্ডারটা ভিসাটা, আমাদের বর্ডার ইজ অ্যাবসলিউটলি ফ্রি। আপনি যদি নেপালে যাবেন ইউ জাস্ট নিড অ্যান আধার কার্ড, ইউ ডোন্ট ইভেন নিড এ পাসপোর্ট, ইউ ডোন্ট নিড এনি আদার ডকুমেন্ট, you can buy a land in Nepal, you can start a business in Nepal, and vice versa. I mean, it is more beneficial for Nepalese because they get access to such a huge country like India without any documentation, without any other legal procedures. They can own a home legally in India, Nepalese. They can start a business here, and there is a Gorkha regiment within the army that is so popular for the Nepalese. So যদি আপনি দেখবেন আর আমাদের বর্ডার ইজ অ্যাবসলিউটলি ফ্রি, দের ইজ নো ভিসা, দের ইজ নো রেস্ট্রিকশন। সো যদি আপনি দেখবেন আমাদের ইন্ডিয়া নেপাল যেটা রিলেশনশিপ আছে স্যার, এটা অ্যাবসলিউটলি একটা টাইম টেস্টেড রিলেশনশিপ উইচ হ্যাজ নট বিন ডিস্টার্বড বাই এনি আদার ফ্যাক্টরস। এখন এর মধ্যে একটা obviously একটা পয়েন্ট আছে কি there has always been some calls from both sides কি এই বর্ডারটা বন্ধ করো, এই বর্ডার কি ভিসা, কেন কি আপনি ইভেন বাংলাদেশ ইউ রিকোয়ার এ ভিসা, অফকোর্স আদার কান্ট্রি সবার জন্যই রয়েছে, এখানে কেন থাকে, বাট হ্যাঁ, তো there has been calls, but to ease the movement of people, যেটা আপনি পডকাস্টের স্টার্টে বললেন কি আমার ফ্যামিলির টাইজ আছে, আমার টাইপের অনেক মানে বর্ডার এরিয়া আসতে আমাদের অনেকজন আছে যাদের ফ্যামিলি টু ফ্যামিলি টাইজ আছে, and that has only been possible because the movement of people between the two countries is so easy, and that is what we also see even today. I mean, যেটাই একটা ন্যারেটিভ হয়তো অনেক আমাদের ভিউয়ার্সও শুনছে কি there is a lot of anti-India narrative in Nepal. That anti-India narrative is always based on domestic factors. মানে আমি একটা ফরেন পলিসি স্টুডেন্ট for many years now, but আমি একটা জিনিস I believe absolutely from the core is that foreign policy does not exist without domestic politics. যদি আপনার domestic compulsions না থাকে, so there is no need for there is no discussion in foreign policy. So whatever that anti-India narrative is there, it is always because some parties or some leaders' political motivations, domestic political motivations to stay in power in Nepal. That is why these anti-India narratives happen. But if you look at the people to people, if you look at, we share a 1600-kilometer border with Nepal. Nepal being a landlocked country, Nepal uses India as its transit point for most third country trade. 64% of Nepal's external trade is with India. 64%. এবং নেপালের এই মুহূর্তে জিডিপি নমিনাল জিডিপি গ্রোথ হচ্ছে $35 billion to $43 billion USD, সেটাও কিন্তু একটু আলোচনার বিষয়। হ্যাঁ, and it is very much dependent on India and the government and the people, they are aware of it. মানে I don't know if our viewers are aware, they must be aware ki Nepal's currency is pegged with Indian currency since 1993. মানে আমাদের এখানে $1 is Nepal's 1.6 rupees. যেটাই ডলারের রেট হোক, এই পেগটা আমরা চেঞ্জ হয়নি। And if you look in the past since COVID, over the last 3-4 years, Indian currency has been probably the third or the fourth most stable Asian currency, behind only maybe Singapore and Hong Kong. So, আপনি দেখুন, even countries like Japan and South Korea, I'm not talking about South Asia, even Southeast Asia, East Asia, their currencies against the US dollar, they have fallen drastically.
ইন্ডিয়াসটাও ফল হয়েছে, বাট ইফ ইউ কম্পেয়ার ইট, if you take it into a whole perspective and if you compare that fall, you will see India is probably the third or the fourth most stable currency, the Indian rupees, INR. And so to have that peg, the Nepal has a huge advantage economically to have that peg with India. যেটা যখন কথা হচ্ছে নেপাল কারেন্সি, নেপাল ইকোনমি নিয়ে, সেখানে একটা প্রশ্ন থেকেই যায় যে নেপালের যে তরুণ প্রজন্ম, দ্য ইয়ং জেনারেশন, যারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে, জেনজিরা, তাদের কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, পাড়ি জমাচ্ছে, অন্যান্য দেশে চলে যাচ্ছে। এই যে ব্রেন ড্রেনেজ হচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে, অর্থনৈতিক একটা 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 জায়গা তৈরি হচ্ছে, একটা সমস্যা দেখা দিচ্ছে, একটা মন্দা তৈরি হচ্ছে। কিন্তু নির্বাচনী যে ইস্তেহার, এই যে রাজনৈতিক নতুন দলগুলো তারাও আসছে, তাদের কি কি প্ল্যানস রয়েছে সেটা কি আপনি দেখলেন মোহিত? হ্যাঁ, মানে তাদের ইস্তেহারে ওই কি আছে? এটাও আগেন স্যার, এটা নতুন নেই। মানে নেপালস মাইগ্রেশন ইজ আ বিগ ফ্যাক্টর ইন দ্য কান্ট্রি, দীর্ঘদিন ধরে চলে আসছে। ইনফ্যাক্ট আপনি মানে একটা স্ট্যাট আছে উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। আপনি যে জিডিপির কথা বললেন, 25% অফ দ্যাট জিডিপি ইজ অনলি থ্রু ইনওয়ার্ড রেমিটেন্স। মানে যে নেপালিরা বাইরে কাজ করছে, ইউএসএ, ইউকেতে, মিডল ইস্টে, ইন্ডিয়া এক্সেট্রা এক্সেট্রা, যে ওয়েস্টার্ন কান্ট্রিজে কাজ করছে, ওরা যে বাড়িতে টাকা পাঠাচ্ছে, দ্যাট কনস্টিটিউটস 25% অফ নেপালস হোল জিডিপি. That is how dependent they are on the migrants. But Nepal has not been able to do one thing, which is that they have not been able to include those people in their voter lists. যদি আপনি দেখবেন 25% of a country's GDP is dependent on the non-resident Nepalis. ডাইরেক্ট ভোটিং এ তাদেরকে পাওয়া যাচ্ছে না। কিছু পসিবল হচ্ছে না। এটা সুপ্রিম কোর্ট অফ নেপাল, আই থিঙ্ক ইফ আই এম নট মিস্টেকেন, ইন 2018 they had passed an order saying that you have to include the Nepali citizens who are living abroad and they should be eligible to vote from their respective countries. And okay, it is not possible to leave everything, come vote and then go back, because if you look at the trend of this, they are still in the blue collar jobs, they are in the lower level job. So it is not possible for them to come to Nepal, vote and then go back. So the Supreme Court had, through postal ballots or through any means necessary, Supreme Court বলেছিল কি আপনাকে চেষ্টা করে এই সিটিজেন্সকে এলিজিবিলিটি করাতে হবে ফ্রম দেয়ার হোম কান্ট্রি। বাট বিকজ অফ নেপালস ল্যাক অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, এটা এখন অব্দি পসিবল হয়নি। সো পার্টিস কে এই জিনিসটা যদি ভেবে ওরা কাজ করতে পারে, দ্যাট উইল বি a huge boost, because essentially if you are sending 25% of your GDP is dependent on those people and they are not being able to vote, so like they are not being able to have a say in who becomes the country's next prime minister or who makes those policies for those Nepalese citizens, for them, for their families, then that is a huge loss for the country. অবশ্যই একটা দেশের জন্য ব্রেন ড্রেনটা কিন্তু খুব কষ্টদায়ক। তার দেশের অর্থনীতি ভেঙে পড়ার অন্যতম বড় সমস্যা এটা। আমরা কথা বলছি মোহিতের সঙ্গে, একদম তরুণ ঝকঝকে একজন যুবক। তিনি নেপালকে যেভাবে তুলে ধরছেন, ফলে আমাদের কাছেও নেপালকে নতুন করে চেনার একটা সুযোগ আমরাও পাচ্ছি। খুব মজা লাগছে কথা বলতে, তার কারণ যেটা তার মামার বাড়ি, মোহিতের মামার বাড়ি, সেখানকার ইকোনমি, সেখানকার ভূ রাজনৈতিক অর্থাৎ জিওপলিটিক্যাল যে সেন্সেস, সেটা এত সুন্দরভাবে ও ফিল করে এবং তুলে নিয়ে আসছে এবং আমাদেরকে বলছে। আমাদেরও অনেক কিছু জানার ইচ্ছা হচ্ছে ওর কাছ থেকে। একেবারে প্রতিবেশী একটি দেশ, সেই দেশের সম্পর্কে জানতে তো সবসময় ইচ্ছা করে। এই যে হিমালয়ের গায়ে একটা দেশ, ছোট দেশ, কিন্তু সেটা স্বতন্ত্র একটি দেশ, সেই দেশে বিদেশি শক্তির প্রভাব একটা তো বড় ফ্যাক্টর। মানে এবারেও সেই নির্বাচনে সেই প্রভাব পড়বে এবং সেখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে এই যে যেহেতু এটার চারপাশে
একদম দেশগুলো দিয়েই ঘেরা, ফলে তার রাস্তার যে একটা কমিউনিকেশনের যে বিষয়টা, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাটাতে একটু আসবো, সেখানে ভারত কিভাবে প্ল্যান করেছে, ভারত কিভাবে তাদের পাশে আছে। এটাই যে আমি একটু আগেও বললাম কি নেপাল, যেটা আপনিও বললেন ল্যান্ডলক কান্ট্রি, শুধু দুটোই বর্ডার, দুটো কান্ট্রির সাথে বর্ডার, উপরে হচ্ছে চায়না, নিচে হচ্ছে ইন্ডিয়া। তো টোটালি দেয়ার ফেট ইন আ ওয়ে ফর এ স্মল পাওয়ার, কেন কি ওরা ছোট দেশ, ফর দেম দেয়ার ফেট ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া। সো দে আর কাইন্ড অফ ওয়েজড বিটুইন টু এশিয়ান জায়েন্টস, বিরিয়ানি এভাবে বলতে পারি। একদিকে ভারত, একদিকে ভারত, একদিকে চীন। আর মানে যেটা আমি বললাম, নেপালের সাথে ইন্ডিয়ার 1751 কিলোমিটার এর বর্ডার আছে, অ্যান্ড চায়নার সাথে 1400 থেকে উপরে, অ্যারাউন্ড 1450 ওইভাবে কিলোমিটারের বর্ডার আছে। ইন্ডিয়া স্টাইস, যেটা আগেও বললাম কি ইট হ্যাজ বিন ভেরি হিস্টোরিক্যাল, ভেরি টাইম টেস্টেড, বাট অন দি আদার হ্যান্ড চায়না স্টাইস উইথ নেপাল হ্যাজ বিন ভেরি ডিফারেন্ট। আগে যখন মানে চায়না হ্যাড নট পেড a lot of attention to Nepal. It is only because of the Tibet issue, because of the whole the Dalai Lama issue, that Nepal kind of came into the picture along with the Tibet. But of course, very different realities. In the current scenario, China's আমরা ইন্ডিয়ার সাথে তো কি মানে ছিল ওটা আমরা কথা করলাম, বাট চায়নার সাথে নেপালের কি রিলেশন আছে? চায়না ভিউজ অনলি নেপাল থ্রু আ আইডিওলজিক্যাল, যেটা আমি আগে রেফার করলাম, প্লাস একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক্যাল ইন্টারেস্ট। দিজ আর দ্য থ্রি ইন্টারেস্ট দ্যাট চায়না ভিউজ নেপাল অ্যাজ। ওর মধ্যে দের আর থ্রি অ্যাসপেক্টস ইন চাইনাস ফরেন পলিসি। চাইনার ফরেন পলিসিতে তিনটে অ্যাসপেক্ট আছে রিলেটেড টু নেপাল। ওই তিনটে অ্যাসপেক্টে আমি ব্রিফলি একটু টাচ করতে চাইছি, এর মধ্যে বিআরআইটাও চলে আসবে। একদম। Number one is, of course, furthering its participation in the China's BRI project. Three aspects. Number one is furthering participation in China's Belt and Road Initiative. Number two is supporting Nepal in pursuing an independent foreign policy. Now, these are the Chinese presses, Chinese foreign governments, foreign Policies. their foreign policy works. Participation in the BRI, furthering supporting Nepal in pursuing an independent foreign policy, and number three is jointly exploring governance model that is conducive to promoting political stability. ঠিক আছে? Right. মানে but if you read between the lines, মানে এটা তো হলো একটা diplomatic ভাষা to describe China's approach towards Nepal. But if you read between the lines, BRI, Nepal has not yet ratified the BRI. Lots of projects have been signed. নতুন নতুন গভর্নমেন্ট আসছে। আগেও আমরা কথা বললাম কি এত বছরে এত গভর্নমেন্ট হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট আসছে, একটা ডিল সাইন করে নিচ্ছে, আবার নেক্সট গভর্নমেন্ট আসছে, দেখছে কি দিস ইজ নট ইকোনমিক্যালি ভায়াবল। সো দ্যাট র্যাটিফিকেশন উইচ হ্যাজ টু কাম ফ্রম দ্য পার্লামেন্ট, ইট ইজ ইয়েট পেন্ডিং। কেন এটা পেন্ডিং? বিকজ নেপাল people who are in the power, in the government, ওরাও রিয়েলাইজ করে these projects, the BRI projects, they are not economically viable for Nepal. Nepal being a poor country, being a very limited resources, limited GDP, not a lot of export, they know that they will not be able to pay back to the Chinese, because আপনি দেখবেন যদি কি BRI, it is never grants based, it is always soft loans. Financing always happens to soft loans. And যেটা মানে একটা ফেমাস টার্মিনোলজি যেটা আছে, ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বেসিক্যালি উইথ চায়না। মানে তুমি আমার থেকে মোটামুটি ভাবে তোমার উন্নয়নের জন্য আমার কাছ থেকে তুমি নিচ্ছ, কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে রিপে করতে তোমাকে হবেই। এবং তোমার দুর্বলতাটাকে আমি তোমাকে শুধু সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু পে ব্যাক। তো এই যে মডেল আছে, এই ফাইন্যান্সিয়াল ইকোনমিক মডেল, এখন এই স্মলার পাওয়ার্স মোর অর লেস এরা বুঝে গেছে দিস ইজ দ্য চাইনিজ প্লয় বেসিক্যালি। সো দ্যাট ইজ দ্যাট BRI হ্যাজ নট ইয়েট বিন রেটিফাইড ইন নেপালস পার্লামেন্ট। নাম্বার টু, যেটা আমি বললাম, ইট ইজ সাপোর্টিং নেপাল ইন পারসিউইং এন ইন্ডিপেন্ডেন্ট ডোমেস্টিক অ্যান্ড ফরেন পলিসি। এখানে আমি একটা ছোট মানে
ছোট কি নেপালের জন্য এটা খুব বড় হয়েছিল তখন একটা there were huge protests a few years ago in 2022 যেটা বেসিক্যালি ইউএস একটা মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন এমসিসি থেকে একটা গ্রান্ট দিয়েছিল টু ফার্দার দ্য ইলেকট্রিফিকেশন বিকজ নেপাল is a landlocked country, but it can harness a lot of hydropower to generate electricity. রাইট So that was being given by the US, and India was helping Nepal in setting up those transmission lines, transmission grids, from which Nepal can sell the electricity to countries like Bangladesh. Now, Bangladesh, our viewers must be knowing that Bangladesh has a huge RMG sector. They have their exports are vast in terms of their power projection capabilities, in terms of the size. So they need a lot of electricity generation. Now, Bangladesh is not able to produce that much of electricity. So that is why it became crucial for somebody like Nepal. And India was kind of, মানে একটা বিগ ব্রাদার যদি আমি ওয়ার্ডটা ইউজ করি ফ্রেজটা, এটা অনেকজন পছন্দ করে না, বাট ফর দ্য ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, বিগ ব্রাদার টাইপ হেল্প করার চেষ্টা করছিল কি ইন্ডিয়া ওয়াজ সেটিং আপ দ্যাট ট্রান্সমিশন গ্রিডস ইন নেপাল from which Nepal could generate electricity, excess electricity, and sell it to Bangladesh. রাইট ওইখানে through these external influences, there was a lot of protest saying that এই যে US এর MCC grant যেটা আছে, that is just a ploy to get security forces, boots on the ground in Nepal by the US. But there was nothing as such. So this whole concept, this whole terminology of China providing or orchestrating an independent foreign policy for Nepal, essentially it is only in words, because China was, I mean, there were news reports, this is not 100% verified, but there were news reports that the Chinese government tried to stop this MCC grant, and they tried to instigate the Nepali politicians ki ei je grant jeta ache, this is basically a ploy ওখান থেকে যে ইউএস এর সিকিউরিটিটা এখানে নেপালে চলে আসবে, অ্যান্ড নেপালস মানে স্ট্র্যাটেজিক অটোনমি যেটা ফ্রিডম যেটা আছে ওইটা চলে যাবে, ঠিক দ্যাট। অ্যান্ড ফাইনালি থার্ড পয়েন্ট ইজ দ্যাট জয়েন্টলি এক্সপ্লোরিং গভর্নেন্স মডেল যেটা চায়না অর্কেস্ট্রেট করে ফর নেপাল, বাট যেটা আমরা এটা নিয়ে অলরেডি কথা করেছি আগে, উইচ ইজ দ্যাট দোজ পলিটিক্যাল আইডিওলজি ট্রেনিংস উইচ হ্যাপেন, মানে lower level executives of the communist parties of Nepal, ওরা 1 week, 2 weeks, 3 weeks up to spend করে China, they are given a huge tour within the country, and they are kind of given that political ideological training by the Communist Party of China, by the CC. So these 3 points যে China mention করছে, it has already been contradicted. এই যে 3টে পয়েন্ট আছে, 3টেই পয়েন্ট নিজেই ওরা কন্ট্রাডিক্ট করেছে। সো দ্যাট ইজ ঠিক এখান থেকে একটা প্রশ্নই আসবো, মানে আপনি অসম্ভব ভালো হিন্ট দিচ্ছেন আমাকে, আমি সেই প্রশ্নটায় ঢুকতে চাইছি। সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টি, আরও যে পার্টিগুলো নতুন আসছে, আরপিপির মতন পার্টি, এগুলো কিন্তু যেমন আরপিপি একেবারে আবার সেই মনার্কিটাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে, রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টি সে একটু অন্যভাবে ভাবছে, একটা গণতান্ত্রিক ছবির কথা ভাবছে সেই দেশে। অথচ এই যে বারবার ধরে একটা ধাক্কা আসছে কোনোভাবে, এই নতুন দলগুলো কি ভারতকে মাথায় রেখে, ভারতের কথা মাথায় রেখে, ভারতের বন্ধুত্বকে মাথায় রেখে, ভারতের এগিয়ে যাওয়াটাকে, বন্ধুত্বের হাত এগিয়ে দেওয়াটাকে মাথায় রেখে তারা কি তাদের রাজনৈতিক এজেন্ডাগুলোকে স্পষ্ট করে এবারের একটা অন্য কিছু প্ল্যান নিশ্চয়ই সাজাবে? কি মনে হয়? আপনি একদম তরুণ, একদম যুগযুগে নতুন, কি মনে হয় এটা তো হওয়া উচিত ছিল নাকি? মানে আমার পার্সপেক্টিভের হিসাবে, মানে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, যেটা আপনি বললেন কি পার্টিজ লাইক দি আরএসপি, আরপিপি, এই দুটো আলাদাই পার্টি। একটা আরপিপি যে আছে, আরপিপি ইজ দ্য ওয়ান হুইচ ইজ অর্কেস্ট্রেটিং দ্য রিটার্ন অফ মোনার্কি, অ্যান্ড আজ থেকে না অনেক বছর থেকে, বাট এখন এই ট্র্যাকশনটা গেন হয়েছে অনেক, মানে ওরা সাপোর্ট গেন করেছে রিলেটিভ টু 5 বছর
7 বছর 10 বছর আগে, বিকজ অফ দ্য কারাপশন, বিকজ অফ দ্য ফ্রাস্ট্রেশন ইন নেপালিজ ইউথ। বাট এদের যে এজেন্ডা আছে, এদের যে মানে ডিমান্ডস আছে, ওটা যদি ইলেকট্রাল ভোটসে ট্রান্সফর্ম না হয় ইন দ্য ইলেকশন, দেন ইট ইজ অফ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল হ্যাপেন। সো ইট অল ডিপেন্ডস, এটা পুরোটা ডিপেন্ড করবে কি আরপিপি কত ভোট শেয়ার নিতে পারছে তার উপরে ইন দ্য জেনারেল ইলেকশন। Then these sort of agenda items, they will be tabled in the parliament. Then there will be more of a discussion on it, and maybe then we can see where the country is heading towards. Because মানে Nepal was the only Hindu রাষ্ট্র in the world. শুধুমাত্র পুরো ওয়ার্ল্ডে একটা হিন্দু রাষ্ট্র ছিল, which was Nepal. So that kind of nostalgia এখনো আছে, but that is within the older generation. এটা এখনো নতুন জেনারেশনের মধ্যে ওই ভাওটা এসেছে কিনা, অবশ্যই কিছুটা এসেছে, বাট কতটা এসেছে আই মিন সেটা সময় বলবে। তবে একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে নেপালের মতন একটা ছোট দেশেও যে এত দুর্নীতির বারবার খবর আমাদের কাছে আসে, সব জায়গায় আসে, ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, এত দুর্নীতির তথ্য, এই যে এত দুর্নীতি, এত করাপশন, সেই করাপশনের এগেনস্টেই কি মানুষ ভোটিং সিস্টেমটাকে এত তাড়াতাড়ি আবার নিয়ে এলো, কি মনে হয়? আচ্ছা, মানে অফকোর্স মানে যখন যে রেভলিউশনটা হয়েছে, তারপরে সুশীলা কার্কি ওয়াজ হেডিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, উনি নিজে জাজ ছিলেন সুপ্রিম কোর্টে। অ্যান্ড দ্য ইলেকশনস যেটা, এটা 2 বছর আগে করা হয়েছে, just because of popular demand and because of the corruption and everything which had happened. At least the elections have been brought forward by 2 years. And of course, this has been done because to stop the corruption, and এত frustration ছিল among the youth. মানে আমার ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, বাট ইভেন অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়ার্ক কলিগস আছে ইন নেপাল, অ্যান্ড ওনাদের সাথে ডিসকাস করে এটাই আমরা বুঝি কি মানে ওখানে বিজনেস ইজ ডাউন, বিকজ যতই টাকা ঢুকুক কান্ট্রিতে, ওটা সব মানে পলিটিক্যাল ডিভিশন হয়েছে, মানে পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল লিডারদের ওটা মানে ইট ওয়াজ বিং ডিভাইডেড। সো একটা দ্যাট ফ্রাস্ট্রেশন ওয়াজ হোয়াট লেড টু দ্য রেভলিউশন ইন নেপাল, and that is what has propelled the elections to come forward. একটা দেশের এগিয়ে যাওয়া সেটা নির্ভর করে সেই দেশের সরকারের স্টেবিলিটির উপরে, এবং তার স্টেবিলিটির পাশাপাশি আগামী ফিউচার যে প্ল্যানস তার উপরে নির্ভর করে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে নেপালের দিকে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তারা তাকিয়ে রয়েছে যে নেপালে কি হবে, নেপাল নতুন করে নিজেদেরকে গড়ে তুলতে পারবে কিনা। আমি একদম সোজাসুজি শেষ প্রশ্নে যেতে চাই, কেন আমরা অনেকক্ষণ ধরে নেপাল নিয়ে অনেক গর্ব করলাম, অনেক কিছু খবর শুনছিলাম, অনেক তথ্য পাচ্ছিলাম। তো এই একদম শেষ প্রশ্ন যে নেপালে কি কোনো জোট সরকার হবে? যদি তার না হয় তাহলে কিভাবে একটা গভর্নমেন্ট ফর্মেশন হতে পারে, এটা খুব জানতে ইচ্ছা। আমিও চাই পার্সোনালি, যেটা মানে আমার খুব ইচ্ছা আছে কি নেপালে এই কোয়ালিশন গভর্নমেন্ট পার্লামেন্ট না, মানে এত যদি এরকম নেপালের স্থিতিটা হয়ে যায় কি একটা পার্টি না হলে একজন কেউ ফুল অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যদি কাজ করে, আর তো নেপালের প্রোগ্রেসটা অনেক হবে। বাট আনফর্চুনেটলি এইবার মানে এটা হওয়ার সম্ভব না আমার পার্সপেক্টিভ থেকে, অ্যাজ পার মাই ইনফরমেশন এটা নেই। কেন কি এইবারও মানে দের আর আ লট অফ ইয়াং লিডার্স, ক্যারিজমেটিক লিডার্স, অ্যান্ড এটা আমরা ডিসকাস করলাম নেপালস এইবার যেটা ভোটিং ট্রেন্ড হবে, ইট উইল ডিপেন্ড অন দ্য charisma of these leaders and not on the ideologies. But even then, বালেন শাহ যদি মানে অ্যাবসলিউট মেজরিটি নিতে পারবে কি পারবে না, ওটা একটা ডাউট আছে। 3টে পার্টি আছে, আরএসপি যেটা লাস্ট ইয়ার লাস্ট ইলেকশনে 4th নম্বরে ছিল, 5th নম্বরে ছিল। ওই মানে আমাদের প্রেডিকশন আছে কি দ্যাট পার্টি উইল গেট দ্য মোস্ট নাম্বার অফ ভোটস। Nepali Congress, not under Sherbadur Duba, but under the younger generation, they will be a strong force. And
থার্ড নাম্বারে যে ওলি পার্টি, এখনো ওলি ইজ অ্যাগেন দ্য প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট দেয়ার। ইনফ্যাক্ট একটা ট্রেন্ড যেটা এবার নতুন হয়েছে কি, নেপালে সব পার্টিরা নিজের প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেটকে অনেক আগে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছে। এটা কোনো আগে ইলেকশনে মানে এই ট্রেন্ডটা দেখা যায়। তো এবার অনেক করে দিয়েছে। তো প্রবাবলি ৩ নম্বরে যেটা ওল্ড পার্টি ভ্যানগার্ড, যারা এখনো লয়ালিস্টস অফ দ্য সিপিএম ইউএমএল আছে, ওদের ভোট থেকে এখন থাকবে। শের বাহাদুর জুবা এখন মোস্টলি রেলেভেন্ট হয়ে গেছে ফ্রম হিজ ওন পার্টি। প্রচন্ডস পার্টি অলসো এখন এত স্ট্যান্ডিং নেই, ওনার যে আগে ছিল এখন এত নেই। বাট নেপালস পলিটিক্স মানে এটা একটা খুবই ইন্টারেস্টিং পলিটিক্স আছে ওখানে। যে কান্ট্রিতে 14 বছর 15 বছরে এত সরকার হয়েছে, মানে পার ইয়ার যে কান্ট্রিতে চেঞ্জ হচ্ছে ওখানে গভর্নমেন্ট, তো কিছু বলা যায় না। বাট আমার একটা পার্সোনাল মানে বিলিফ, যেটা কি উইশ, বেসিক্যালি একটা ইচ্ছা, এই নেপালে একটা স্টেবল গভর্নমেন্ট হয়, অ্যাটলিস্ট 5 বছরের জন্য একটা স্টেবিলিটি হয়। তো ওই স্টেবিলিটি থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবো। আর ইট উইল বি বেনিফিশিয়াল নট জাস্ট টু নেপালি বাট অলসো টু ইন্ডিয়ান। ওকে, স্বপ্ন রাখতেই পারেন। নেপালি যুব যারা আছে, ইউথ যারা আছে, তারা নিশ্চয়ই ভাববেন যে তাদের দেশ আরো বড় হবে, তাদের দেশের গ্রোথ বাড়বে, তাদের দেশের উন্নয়ন বাড়বে, ডেভেলপমেন্ট অন্যরকম হবে, আরো নজর কাড়া হবে। ঠিক সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই একটা স্টেবল গভর্নমেন্ট চাইবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় যেটা মোহিত বলছেন, যে এবারেও হয়তো সেই ধরনের ছবি হয়তো আমরা দেখতে পাবো না। তবে সময় কথা বলে, সময়ের দিকেই আমাদের অপেক্ষায় থাকতে হবে, সময়ের জন্যই অপেক্ষা করতে হবে যে কি ছবি উঠে আসে। ফলে আগামী আবারও একটা বড় সময় অপেক্ষা। নিশ্চয়ই নেপালের মতন একটি স্বতন্ত্র স্বাধীন হিন্দু রাষ্ট্র, একটি মাত্র হিন্দু রাষ্ট্র স্বীকৃত, আবার নতুন করে জেগে উঠবে এবং সে ভাববে কিভাবে তার দেশ এগিয়ে যাবে নতুন করে। মোহিতকে অনেক অনেক ধন্যবাদ। মোহিত, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করছি। ভেরি এঙ্গেজিং, খুবই এঙ্গেজিং ডিসকাশন ছিল। আর মানে ইট ওয়াজ এই কান্ট্রিটা আর ইট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো আমি এই কান্ট্রি নিয়ে অনেক কাজ করেছি, প্লাস কাজের সাথে আমি অনেক যুক্ত আছি। তো ইট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল বিং অন দিস পডকাস্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।